আজ থেকেই শুরু হোক ইংরেজির জয়, ভয় আর সন্দেহ সব দূরে যেন রয়। সহজ শেখা, স্পষ্ট কথা, দৃঢ় ভিত্তি গড়ি। To the point, ইংলিশে সফলতার পথ চলি। Please subscribe, like and share. প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা তোমাদের ব্লিস টেক্সট বুক থেকে লেসন 2 অল অ্যাবাউট এ ডগ এই গল্পটি পড়ব। গল্পটি একজন ব্রিটিশ লেখক, অর্থাৎ গ্রেট ব্রিটেনে তাঁর বাড়ি, তিনি এই অল অ্যাবাউট এ ডগ গল্পটির মাধ্যমে আমাদের একটি বিশেষ শিক্ষা দিয়েছেন। আমাদের জীবনে দুই ধরনের আইন থাকে, একটি হলো হার্ড অ্যান্ড ফাস্ট আইন এবং একটি হলো আইন শুধুমাত্র গাইডেন্সের জন্য। প্রথম প্রকারের যে আইন, সেটি কোনোভাবেই ভাঙা যায় না, কোনোভাবেই সেগুলি যতক্ষণ না আমাদের জীবনের বা অঙ্গ প্রত্যঙ্গের হানি হচ্ছে, ক্ষতি হচ্ছে, ততক্ষণ সে আইন ভাঙা যায় না। আর কিছু আইন আছে যেগুলো আমাদের ভালোভাবে চলতে, আরও কমফোর্টেবলি, আরামদায়কভাবে জীবন ধারণ করতে সাহায্য করে। এই দুই ধরনের আইন আমাদের একটু বুদ্ধি করে প্রয়োগ করা দরকার, কারণ আইন বানানো হয়েছে আমাদের সুবিধার জন্য। যদি আইন প্রয়োগ করতে গিয়ে মানুষ অসুবিধায় পড়ে, সেখানে আইনটাকে প্রয়োজনে পরিবর্তন করতে হতে পারে। এখন এই যে বিষয়টি উনি বোঝাবেন, লেখকরা কোনো কিছু বোঝাতে গেলে কোনো গল্পের সাহায্য নেন। আজকে ওই জন্য আমরা এই অল অ্যাবাউট এ ডগ এই গল্পটি পড়ব। গল্পের যে নাম অল অ্যাবাউট এ ডগ, কারণ পুরো গল্পটি একটি কুকুরকে নিয়ে, তাকে নিয়ে সমস্যার শুরু, এবং এই সমস্যাটা শুরু হলো বলেই এটার মাধ্যমে আমরা শিখে নেব, জেনে নেব যে জীবনে কিভাবে প্রয়োজন হলে আইনকে পরিবর্তন করা দরকার, তাতে আমাদেরই সুবিধা হয়। গল্পটি যখন পরীক্ষায় আসবে তখন তো সিন হিসেবে টেক্সটটা দেওয়াই থাকবে, তো পড়ার সময়ে যাতে, অর্থাৎ পরীক্ষার হলে পড়ার সময়ে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক ততটুকু সেইভাবে আমরা এসব পড়ে নিই। লেসন 2 অল অ্যাবাউট এ ডগ বাই আলফ্রেড জর্জ গার্ডিনার। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি একটি বাসে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট। সেটি ছিল ভীষণ ঠান্ডা রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। এমনকি বাসের একেবারে পেছনেও পূবের হাওয়া যেন ছুরির মতন কেটে যাচ্ছিল, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা ছিল সেই রাত্রে। দ্য বাস স্টপড, বাসটি দাঁড়ালো, অ্যান্ড 2 উইমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার। দুইজন মহিলা, একজন পুরুষ একত্রে বাসে চাপলেন, অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস। বাসের মধ্যে যে খালি জায়গা ছিল সেটাও পূরণ করে দিলেন। দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড আ লিটল পিকেনিজ ডগ। দুইজন মহিলার মধ্যে যিনি ছোট, সেই ছোট মহিলাটি, তুলনামূলক কম বয়সী মহিলাটি, ক্যারিড আ লিটল পিকেনিজ ডগ, একটি ছোট্ট পিকেনিজ ডগ ক্যারি করছিল, অর্থাৎ তার কোলে ছিল। পিকেনিজ ডগ হচ্ছে এক রকমের কুকুর, এক বিশেষ প্রজাতির কুকুর যাদের গায়ে অনেক বড় বড় লোম আছে এবং মুখটা একটু চ্যাপ্টা মতো। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর এলেন, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, তাদের ভাড়া নিলেন, ফেয়ার্স মানে ভাড়া। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আই ডগ। তারপর তার চোখ পড়ল গিয়ে সেই ছোট্ট চোখের কুকুরটির ওপর, ছোট্ট চোখওয়ালা কুকুরটির ওপর। আই শ ট্রাবল কামিং আপ। আমি বুঝতে পারলাম সমস্যা আসতে চলেছে। কে বলছেন কথাটা? আই অর্থাৎ প্রথমেই দেখো রয়েছে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। এখানে আই কথাটির মানে হলো গল্পের যিনি ন্যারেটর, অর্থাৎ গল্পের মধ্যে একজন ব্যক্তি থাকেন যিনি গল্পটি আমাদের বলেন। অনেক ক্ষেত্রেই ন্যারেটরকে অথার বলে কনফিউজ করানো হয়, কিন্তু মনে রাখবে অথার এবং ন্যারেটর সমস্ত গল্পে একই জন, একই ব্যক্তি নাও হতে পারেন। যাই হোক, আই শ ট্রাবল কামিং আপ। গল্পের ন্যারেটর বলছেন, আমি বুঝতে পারলাম কি সমস্যা আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এই ছিল সেই সুযোগ
যেটার জন্য সেই কন্ডাক্টর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে তার সবটাকে পুষিয়ে নিতে চাইল। অর্থাৎ তার কিছু একটা ঝামেলা বা কিছু একটা কারোর সঙ্গে ঝগড়া করবার ইচ্ছা ছিল, সেই সুযোগটা পেয়ে গেল। যেই না সুযোগ পেল, তখনই সে চাইল সম্পূর্ণটা সে পুষিয়ে নেবে। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ, আমি এই কন্ডাক্টরকে এমন এক ধরনের মানুষ হিসেবে চিহ্নিত করেছিলাম, হ্যাড মার্কড চিহ্নিত করেছিলাম, হু হ্যাড যার ছিল এ জেনারেল ভেগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, সব বিষয়েই তার একটি সাধারণ অস্পষ্ট অভিযোগ ছিল। যে যা করত তাতেই তার কিছু একটা অভিযোগ ছিল। He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. অর্থাৎ তার এক বিশেষ আপত্তি ছিল, বিশেষ অভিযোগ ছিল, যে সমস্ত প্যাসেঞ্জাররা এসে যখন তার বাসে এসে বসতো, তখন তাকে দরজায় দাঁড়িয়ে কাঁপতে হতো। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। তিনি সেই মহিলাকে বললেন, আপনাকে অবশ্যই এই কুকুরটিকে বের করতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, না না, আমি নিশ্চয়ই এমন কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি চাইলে আমার নাম ঠিকানা সব নিয়ে নিন, তবু আমি এই ঠান্ডায় ওপরে যাব না, এরকম একটি ভাব সে বলতে চাইছে। সেড দ্য ওম্যান, সেই মহিলা বলল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নো দ্য রিপ্লাই। তো এই উত্তরটা দিলে যে আমি ওপরে যাব না বা আপনার কথা শুনবো না, হ্যাঁ, এই উত্তর, এই কথা বললে কি চ্যালেঞ্জ আসতে পারে সেটা সে জানতো, এবং চ্যালেঞ্জ এলে সে কিভাবে জবাব দেবে সেটাও সে কিন্তু একদম প্রস্তুত ছিল, সে জানতো। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, আপনাকে কুকুরটি বের করতেই হবে, এটি আমার অনুরোধ নয়, এটি আমার আদেশ। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আমি এরকম আবহাওয়ায় বাসের ছাদে একদমই যেতে চাই না। দেখো, বাসটা কিন্তু ডাবল ডেকার বাস, ওকে? তো বাসের ছাদে বলতে এই যে শীতের রাত্রি, তো ওই জন্য বাসের ভেতরে দেখো প্যাসেঞ্জাররা বসেছে, আর বাসের ছাদে এসে পরবর্তীকালে গেছে, গল্প পড়লে আমরা বুঝতে পারবো। তো এই ছাদে প্রথমে এসে যেতে অনিচ্ছুক ছিল। যাই হোক, তো দেখো কি বলছে, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, ইট উড কিল মি, সেড দ্য ওম্যান, সেই মহিলা বললেন, আমি যদি এই আবহাওয়ায় বাসের ছাদে যাই, আমি তো মরেই যাব। সার্টেনলি নট, সেড হার লেডি কম্প্যানিয়ন, তার সঙ্গে একজন মহিলাও চেপেছিলেন, মনে আছে? একজন মহিলা, একজন পুরুষ। তো সেই মহিলা সঙ্গীটি তাকে বললেন, না না, একদমই না, ইউ হ্যাভ গট এ, না না, একদমই না, ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, তোর তো অলরেডি কাশি হচ্ছে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্প্যানিয়ন, তার সঙ্গে যে পুরুষ সঙ্গীটি চেপেছিলেন তিনি আবার বললেন, না না, একদমই না, এসব বাজে কথা, ওপরে যাওয়া চলবে না বা যাওয়ার দরকার নেই। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড, কন্ডাক্টর কোনো তর্কে গেলেন না, কি করলেন, তিনি সেই বেলের যে একটা দড়ি থাকে না, সেই দড়িটাকে টানলেন, পুলড মানে টানলেন, অ্যান্ড দ্য বাস স্টপড। দিস বাস ডাজন্ট গো অন, দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, এই বাস আর যাবে না যতক্ষণ না কুকুরটিকে বের করা হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, সে গিয়ে ফুটপাথে দাঁড়ালো এবং অপেক্ষা করতে লাগলো, অর্থাৎ কতক্ষণে সেই মেয়ে তার কুকুর নিয়ে না বেরোয়, তার অপেক্ষা, একটা চ্যালেঞ্জ টাইপের আর কি, ওকে? ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রাম্প, এটা ছিল তার জয়ের মুহূর্ত। কেন জানো? কারণ হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার তার দিকে তার আইন ছিল। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, কিন্তু বাসের বাকি যারা ছিল তাদের প্রত্যেকে কিন্তু সেই মহিলার দিকে ছিল এবং তার কুকুরটির দিকে। কেন? কারণ মানবিকতা বলে একটি বিষয় রয়েছে। অবশ্যই এটা একটা আইন যে বাসে তুমি কুকুর ক্যারি করতে পারবে না, কিন্তু যখন প্রচণ্ড ঠান্ডা আর কুকুরটি কাউকে কোনো বিরক্ত করছে না, ছোট্ট পোষা কুকুর, তখন এই আইনটা প্রয়োগ না করলেই ভালো হয়। যাই হোক, তো মানবিকতার দিক থেকে সবাই কিন্তু সেই মহিলা এবং কুকুরটির দিকে ছিল। আর তার দিকে না সব থেকে বড় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আইন। আইন কিন্তু সবার উপরে, তাই না? দে টকড ইন রেইজড ভয়েসেস, তো সমস্ত লোকজন প্রচণ্ড জোর গলায় কথা বলতে লাগলো, এক একজন এক এক কথা বলতে লাগলো। দেখো, কেউ বলল সেমফুল, ছি ছি, লজ্জার বিষয়। কেউ বলল কল দ্য পুলিশ, চলো চলো পুলিশকে খবর দিই বা পুলিশকে ডাকি।
লেটস অল রিপোর্ট হিম, হ্যাঁ হ্যাঁ চলো সবাই আমরা ওনার কাছে রিপোর্ট করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। আবার কেউ বলল চলো চলো ওনার কাছ থেকে আমরা আমাদের ভাড়া ফেরত নিয়ে নিই। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। চলুন চলুন, সেই ভালো হবে, ওনার কাছ থেকে আমরা আমাদের ভাড়া ফেরত নিয়ে নিই। তো এই যে ফেয়ার্স কথা মানে হচ্ছে ভাড়া, বুঝতে পারছো? দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস আনকনসিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড। সেই ছোট্ট পশুটি কিন্তু মিটমিট করে তাকাচ্ছিল বাসের মৃদু আলোর দিকে। ডিম লাইট মানে মৃদু আলো। আনকনসিয়াস অফ দ্য ট্রাবল, সে কিন্তু জানেই না যে সে কী সমস্যার একটা সূত্রপাত ঘটিয়েছে। সেও সব জানেই না, সে তো তার মালকিনের কোলে চুপ করে বসে রয়েছে আর মিটমিট করে মৃদু আলোর দিকে তাকাচ্ছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। কন্ডাক্টর এমন সময় দরজার কাছে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। কিছু কিছু প্যাসেঞ্জার তখন দাবি জানালো, আপনি এক কাজ করুন তো, আপনি আমাদের ভাড়া ফেরত দিয়ে দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনি কিন্তু চুক্তিবদ্ধ আমাদেরকে ক্যারি করবার জন্য, অর্থাৎ আমরা ভাড়া দিয়েছি, তো আপনার একটা দায়িত্ব রয়েছে যে ইউ ক্যান্ট লিভ আস হিয়ার অল নাইট, আপনি কিন্তু এইভাবে আমাদের সারা রাত এখানে ছেড়ে রাখতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর। এত প্রশ্নের উত্তরে একটি মাত্র কন্ডাক্টর জবাব দিয়ে দিল, কোনো ভাড়া ফেরত নেই। 2 or 3 passengers got out and disappeared. 2-3টি প্যাসেঞ্জার ততক্ষণে বাস থেকে নেমে কোথায় অদৃশ্য হয়ে গেল ইনটু দ্য নাইট। অনেকেই চায় না ঝামেলা করতে, ঝামেলা হচ্ছে চল বাবা হেঁটে চলে যাই, এইটুকু রাস্তার বাকি আছে আমি নেমে চলে যাই, এরকমভাবে দু একজন প্যাসেঞ্জার চলে গেল। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর কিন্তু ফুটপাথের দিকে ঘুরে দাঁড়িয়ে রইল। ওয়েন টু দ্য ড্রাইভার, তারপর ড্রাইভারের কাছে গেল টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে কিছু কথা বলার ছিল হয়তো কোনো বিষয়ে। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড, ওই রাস্তার শেষ যে বাস সেই বাসটিও ওয়েন্ট বাই, সেটাও চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। এই যে বাসটা পাশ দিয়ে পেরিয়ে গেল, সেই বাসটিকে না কি করেছিল, এই বাসের কিছু প্যাসেঞ্জার ডেকেছিল, চিৎকার করেছিল যে দাঁড়ানোর জন্য, ওই বাসে আমরা চলে যাই। কিন্তু সেই শেষ বাসটি এই সমস্ত প্যাসেঞ্জারদের যে চিৎকার অর্থাৎ দাঁড় করানোর জন্য তারা যে ডেকেছিল, তাদের প্রতি পুরো উদাসীনতা দেখিয়ে চলে গেল, পাত্তাই দিল না, হুশ করে পেরিয়ে চলে গেল। দ্য পুলিশম্যান স্ট্রোলড আপ, ততক্ষণে একটি পুলিশ সেখানে হাঁটতে হাঁটতে এলো। এ দেখো স্ট্রোলড আপ মানে এগিয়ে আসা, কোনো রকম সেই মার্চিং করে কদম তালে পুলিশরা যেভাবে এগিয়ে আসে এগিয়ে এলো। অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, তারপর তিনি দরজা দিয়ে তাকিয়ে দেখলেন বাসের ভিতরে কিসের ঝামেলা চলছে। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস, তাকে দেখেই সমস্ত প্যাসেঞ্জাররা কিন্তু বার্স্ট আউট একদম ফেটে পড়লো। উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট, অপ্রতিরোধ্য প্রতিবাদ, এবং অ্যাপিলস মানে আবেদন, ঠিক আছে, আবেদন নিবেদন করতে লাগলো সবাই, প্রতিবাদ করতে লাগলো। অপ্রতিরোধ্য মানে কি একদম মানে সবার প্রতিবাদ একদম উপচে পড়ছে আর কি পুলিশকে দেখে। হয় না, যেমন ধরো কোথাও একটা ঝামেলা হচ্ছিল, পুলিশ এলো যেই সবাই নিজের নিজের মতন করে পুলিশকে বলতে লাগলো কি হয়েছে। ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস ইউ নো, হি সেড জেনিয়ালি। সমস্ত শুনে তিনি আবার একদম নম্র কণ্ঠে বললেন যে দেখুন বাপু, হ্যাঁ সবই বুঝলাম, ওয়েল সবই বুঝলাম, হি হ্যাজ গট হিজ রুলস ইউনো, আপনারা সবাই জানেন তিনি কিন্তু আইনের কথাই বলছেন। এবার পুলিশ হিসেবে উনি আইন ভাঙতে পারছেন না, তো যার জন্য তিনি কিন্তু কিছু স্টেপ নিলেন না। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর তিনি সেখান থেকে চলে গেলেন টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, রাস্তা থেকে কয়েক গজ দূরে, 3 ফুটে 1 গজ, যার জন্য কয়েক গজ মানে কয়েক ফুট দূরে গিয়ে তিনি দাঁড়ালেন। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস, সেখানে আরও 2জন হাবিলদার টাইপের পুলিশ, তার থেকে নিচু পদের কোনো 2জন পুলিশ, কিন্তু হ্যাঁ 2জন পুলিশ সেখানে তার সঙ্গে যোগদান করলেন। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, তখনও কিন্তু সেই ছোট্ট কুকুরটি পাশের আলোর দিকে মিটমিট করে তাকাচ্ছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো অর্থাৎ এদিক ওদিক, হ্যাঁ সে হাঁটছিল। লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, হ্যাঁ জয়ী হয়ে গেলে ক্যাপ্টেনরা যেমন বুক ফুলিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, খুব কিন্তু গর্বের সঙ্গে সে এদিক ওদিক ওয়েট করছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর, এই সমস্ত কোলাহলের উপরে একজন ওমেন প্যাসেঞ্জারের কিন্তু গলা শোনা গেল, এবং তিনি তো রীতিমতো হুমকি দিচ্ছেন সেই বাস কন্ডাক্টরকে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, সেই কন্ডাক্টর কিন্তু কি ছিল না, তিনি ছিলেন সেই রাত্রির মতোই ঠান্ডা এবং
যেন ফুটপাথের মতোই শক্ত। অর্থাৎ এখানে একটা সিমিলি ব্যবহার করেছে, তুলনা একটা করা হয়েছে যে কন্ডাক্টর পুরো নির্বিকার, সেই রাত্রির মতো সে ঠান্ডা, মানে তার কোনো বিকার নেই, তাকে যে যায় কিছু বলুক তার কিছু যায় আসে না। She expressed her anger to the 3 policemen who stood up the street watching the drama. এই সেই মহিলা কিন্তু ওই 3টি পুলিশম্যানের প্রতিও তার একদম ক্ষোভ উগরে দিলেন, যারা কিনা দূরে দাঁড়িয়ে ড্রামা দেখছিল। কেন ড্রামা বলা হয়েছে? কারণ হচ্ছে পুলিশের এই মুহূর্তে এইটা সমাধান করা উচিত ছিল, কিন্তু তা না করে তারা কি করলো? তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছে। দেন সি কেম ব্যাক, তারপর তিনি ফিরে গেলেন। হ্যাঁ, কল্ড হার কম্প্যানিয়ন, তিনি তার সঙ্গীকে ডাকলেন। অ্যান্ড ভ্যানিস্ট, তিনিও বাস থেকে নেমে কোথায় মিলিয়ে গেলেন। মানে যে যা পাচ্ছে বাস থেকে নেমে যাচ্ছে, নিজের নিজের সবার হয়তো ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসছে। দ্য বাস ওয়াজ এমটিং, এইভাবে কিন্তু বাস আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ। তো কুকুর নিয়ে যে ইয়াং লেডিটি ছিল সে তখন কি বলল? অ্যাট লাস্ট, অবশেষে, অ্যাট লাস্ট মানে অবশেষে, সে কিন্তু অবশেষে মেনে নিল এবং বলল আই উইল গো টু দ্য টপ, আমি বাসে ছাদে চলে যাই বাবা। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। তো তার সঙ্গে সেই যে মেল কম্পেনিয়ন, সেই ম্যানটি বলল, আরে কি করে যাবি, তোর তো অলরেডি নিউমোনিয়া, অলরেডি কাশি হচ্ছে, তো তোর নিউমোনিয়া হয়ে যাবে। এই হচ্ছে সেই ছবি। কন্ডাক্টর বাসের মধ্যে, সেই মহিলা কুকুর নিয়ে প্রথমে ভেতরে ছিল। When she had disappeared up the stairs, যখন সে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল এবং ভেতর থেকে অদৃশ্য হয়ে গেল, বাসের ভেতরে ছিল, সেখানে সে নেই, ওই জন্য ডিসঅ্যাপিয়ার্ড। আপ দ্য স্টেয়ার্স, সে চলে গেল ওপরে সিঁড়ি বেয়ে। দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল, কন্ডাক্টর ফিরে এলেন, তিনি খুশি, তিনি ঘন্টার দড়ি টানলেন এবং ঘন্টা বাজলো। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে শুরু করলো। হি স্টুড ট্রাম্প্যান্ট, তিনি একদম জয়ী হয়ে দাঁড়িয়েছিলেন। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ, কন্ডাক্ট মানে আচরণ, কন্ডাক্ট মানে আচরণ, was criticized in his face by the passengers, বাকি সমস্ত প্যাসেঞ্জাররা কিন্তু তার মুখের ওপর তার নিন্দা করছিল, তার সামনেই তার নিন্দা করছিল। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, তারপরে কি হলো? বাসটা এবার নতুন সমস্যা, ইঞ্জিনের সমস্যা দেখা দিল, ডেভেলপ মানে দেখা দিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, কন্ডাক্টর তখন ড্রাইভারকে হেল্প করার জন্য নেমে গেল, মানে বাস আবার থেমে গেল। ইট ওয়াজ এ লং জব, অনেকক্ষণ সময় লাগলো। মিনওয়াইল, ইতিমধ্যে, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন, স্টোল ডাউন মানে হচ্ছে চুপি চুপি নেমে আসা। দ্য স্টেয়ার্স, বাসের সিঁড়ি বেয়ে, সে যে টপে গেছিল সেই সিঁড়ি বেয়ে চুপি চুপি সে আবার নিচে নেমে এসছে। অ্যান্ড রি এন্টার দ্য বাস, সে কিন্তু বাসে আবার প্রবেশ করলো। কেন? কারণ ওপরে অলরেডি ঠান্ডা লাগছিল, তো বাস যখন চলছেই না, সে আরও ছাদে একা বসে দেখি কী করবে, সে চুপি চুপি দেখছে কন্ডাক্টর নেই, বাসের ভেতরে এসে বসেছে। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিন ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন। অ্যান্ড পুলড দ্য বেল, তারপর তিনি আবার সেই বেলের দড়িটা টানলেন। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপর তার চোখ পড়ল আবার সেই কুকুরটার উপর। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, তারপর তার হাত, অর্থাৎ সেই কন্ডাক্টরের হাত চলে গেল আবার সেই বেলের রোপ মানে দড়িটাই। কেন? টানবে বলে, মানে বাসটা থামাবে আবার। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, তো ঘন্টা আবার বাজলো বলে ড্রাইভার পিছন ফিরে দেখার চেষ্টা করলো যে আবার কী হলো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, তখন কন্ডাক্টর মুখে কিছু না বলে কুকুরটাকে ইশারা করে দেখিয়ে দিল ড্রাইভারকে। অ্যান্ড দ্য বাস স্টপড, তো তার ফলে বাস আবার থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেন, আবার সমস্ত সমস্যা শুরু হলো। কী সমস্যা? দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর ফুটপাতে হেঁটে গেল। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, সেই ছোট্ট কুকুরটি মিটমিট করে আলোর দিকে তাকাতে লাগলো। দ্য লেডি এগেন ডিক্লেয়ার্ড দ্যাট সি উড নট গো টু দ্য টপ, প্রথমে সে ঘোষণা করলো যে সে বাসের ছাদে যাবে না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, তারপর সে আবার বাসের ছাদে গেল। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা কিন্তু আস্তে আস্তে খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আমি কিন্তু শেষ প্যাসেঞ্জার হিসেবে বাসে তখন রয়েছি, আমি মানে গল্পের যিনি ন্যারেটার। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে বললেন, কি দাদা, আমি তো ঠিকই করেছি, বলুন, আমি তো আমার আইন রেখেছি, তাই না? আই হ্যাভ গট মাই রুলস, আমি তো আমার আইন রেখেছি, আইন রক্ষা করেছি। হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, সে হয়তো জয়ী হয়েছে বলে মনে হচ্ছে, সে তার জয় ছিনিয়ে নিয়েছে অবশ্যই, কিন্তু সে অনুভব করছিল কি, যে সে কিছু একটা ভুল করেছে, যার জন্য হি উড লাইক, সে তার ইচ্ছা হলো জাস্টিফাই করতে, যাচাই করে সে দেখে নিতে চাইলো নিজেকে
টু সামবডি, কোন একজনের কাছে, যে তার কাজটা আদৌ ঠিক হয়েছে কিনা দেখো, তার মধ্যে একটা সন্দেহ আছে যে আমি হয়তো ঠিক করিনি, যার জন্য সে ঠিক করেছে। এই সাপোর্টটা পাওয়ার জন্য সে আমাদের গল্পে যে ন্যারেটার বাসে বসেছিলেন একা, তাকে বলছেন কি দাদা বলুন তো, আমি তো ঠিকই করেছি তাই না। রুলস আই সেড আর নেসেসারি থিংস, এখান থেকে শুরু হলো এই গল্পের মোরাল মেসেজ। ঠিক আছে, কি বলছে? রুলস আই সেড আর নেসেসারি থিংস। দেখুন দাদা, আইন হচ্ছে অবশ্যই প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু কিছু রয়েছে খুব কঠোর নিয়ম। হার্ড অ্যান্ড ফাস্ট রুলস মানে খুব কঠোর নিয়ম, লাইক দ্য রুল অফ দ্য রোড, এই রাস্তার নিয়ম যেমন, রাস্তার আইন যেমন, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। তো রাস্তা সংক্রান্ত যে আইন, সেইগুলো না কোনোভাবেই ভাঙা যায় না যতক্ষণ না আমাদের জীবন বা অঙ্গ প্রত্যঙ্গের হানি হচ্ছে, যতক্ষণ আমাদের জীবন বা অঙ্গ প্রত্যঙ্গের কোনো বিপদ হচ্ছে ততক্ষণ অবধি ভাঙা যায় না। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কিছু কিছু আইন রয়েছে যেগুলো শুধুমাত্র আপনাকে গাইড করবার জন্য, আপনাকে জাস্ট নির্দেশনা দেওয়ার জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যে আইনটা এই কুকুরকে নিয়ে বানানো হয়েছে। তাই কুকুরকে নিয়ে বানানো আইনটা একটা জাস্ট নির্দেশনার আইন, সেটাকে আপনি হার্ড অ্যান্ড ফাস্ট আইন বানিয়ে ফেললেন। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, আপনাকে এখানে কি করা উচিত ছিল? আপনার কমন সেন্স, সাধারণ বুদ্ধি ব্যবহার করা দরকার ছিল। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার। তো কি করতে হয়? আইন সবসময় এই যেগুলো রুলস রুলস ফর ইয়োর গাইডেন্স, অর্থাৎ যে সমস্ত আইনগুলো নির্দেশনার আইন, সেইগুলোকে কি করতে হয়? সবসময় কিভাবে অবজার্ভ করতে হয়? অবজার্ভ মানে পালন, তাই না? সেইগুলিকে পালন করা উচিত ইন দ্য স্পিরিট, অর্থাৎ ভালো উদ্দেশ্যে, নট ইন দ্য লেটার। আক্ষরিক অর্থে সবসময় আইন পালন করা যায় না। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, কারণ আইন বানানো হয়েছে প্যাসেঞ্জারদের আরামের জন্য, তাই না? তো সেই আরামের জন্যই তো আপনাকে সবসময় আইন আক্ষরিক অর্থে প্রয়োগ করলে হবে না। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি হয়তো আইনটা রক্ষা করতে পেরেছেন, বাট ব্রোকেন ইট স্পিরিট, কিন্তু এর যে উদ্যমটা, এর যে ভালো উদ্দেশ্যটা, সেটা আপনি নষ্ট করে ফেলেছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনাকে আইন প্রয়োগ করতে হবে একটু শুভ ইচ্ছা আর শুভ বুদ্ধির দ্বারা। হি টুক ইট ভেরি ওয়েল, তারপর ন্যারেটার বলছেন কন্ডাক্টরের জন্য, আমার এই কথাগুলো শুনে তিনি ব্যাপারটা বেশ ভালোভাবেই নিলেন। টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড ওয়েন আই গট অফ, যখন আমি বাস থেকে নামলাম, ওয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে নামলাম, হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, তিনি কিন্তু একটু বেশ ভদ্রভাবেই বললেন যে গুড নাইট, শুভরাত্রি। তার মানে উনি নিশ্চয়ই তার এই জ্ঞানটা ভালোভাবেই নিয়েছেন, কারণ তিনি যদি রেগে যেতেন এই কথা শুনে, তার এই জ্ঞানগুলো শুনে, নিশ্চয়ই গুড নাইটটা সেভাবে অ্যামিয়েবলি বলতেন না। সুতরাং এই হচ্ছে একটি গল্প, যে গল্পের মধ্য দিয়ে কন্ডাক্টরের পাশাপাশি আমরাও কিন্তু শিখলাম যে জীবনে আইন কিভাবে প্রয়োগ করা উচিত বা মেনে চলা উচিত। এই ছিল আমাদের গল্প অল অ্যাবাউট এ ডগ। এরপর আমরা এইখান থেকে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাস করে নেব। এই হচ্ছে আমাদের কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, যেখানে এই পিডিএফে অর্থাৎ পিডিএফ ফাইলে এই নোটসগুলো তোমরা কালারফুল যে নোটস সেগুলো ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম যে প্রশ্ন, প্রথমে আমাদের দেখো এমসিকিউজ রয়েছে। দ্য ইয়াঙ্গার ওম্যান, এটা ওম্যান হবে, ক্যারেট লিটিল পিকেনিজ ডগ। আমি উত্তরটা অলরেডি লাল কালিতে করেছি, এতে তোমরা তাড়াতাড়ি খুঁজে পাও। পরের প্রশ্ন, দ্য ইয়াঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম কফ। একটু মানেগুলো বলে নিই, অর্থাৎ ইয়াঙ্গার ওম্যান, এটা ওম্যান হবে, হ্যাঁ, এ হবে। তো যে ইয়াঙ্গার ওম্যান ছিল সে ক্যারি করছিল একটি ছোট্ট পিকেনিজ ডগ। দ্য ইয়াঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম কাফ, তার কাশি হচ্ছিল। দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য কন্ডাক্টর। দ্য নাম্বার অফ দ্য পুলিশম্যান টু হুম দ্য উইমেন এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ, অর্থাৎ কত সংখ্যক পুলিশম্যানের প্রতি সেই ওম্যান তার সেই ওম্যান তার রাগ প্রকাশ করেছিলেন, সেটা হচ্ছে 3। দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওম্যান এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ, অর্থাৎ কত সংখ্যক পুলিশম্যানের প্রতি সেই ওম্যান তার রাগ প্রকাশ করেছিলেন? 3 জন, একজন পুলিশম্যান আর তার সঙ্গে 2 জন কনস্টেবল। দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য ইঞ্জিন, অর্থাৎ বাসের কী নিয়ে সমস্যা হয়েছিল? ইঞ্জিনকে নিয়ে সমস্যা হয়েছিল। মাঝখানে একবার ইঞ্জিন স্টপ হয়ে গেছিলো, তোমরা জানো। এরপরের প্রশ্ন দেখো, এক্সারসাইজ 2।
আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। বারবার বলেছি নাম্বারটা এই 15টা শব্দের সব কোনো ব্যাপার নয়। উত্তর তোমার হয়ে গেলেই পূর্ণ বাক্যে একটি উত্তর লিখতে হবে, তাহলেই হবে। কি বলছে দেখো, টু পিপল হাউ মেনি পিপল গট, বড় হাতে, হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াং ওম্যান। সেই ইয়াং ওম্যানের সঙ্গে কতজন মানুষ বাসে চেপেছিলেন? টু পিপল, এ ম্যান অ্যান্ড অ্যানাদার ওম্যান গট ইনটু দ্য বাস উইথ দি ইয়াঙ্গার ওম্যান হু ওয়াজ ক্যারিং আ লিটল পিকনিক স্টক। ওকে, তাহলে টু পিপল, এ ম্যান অ্যান্ড অ্যানাদার ওম্যান গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াঙ্গার ওম্যান। এই ছোট্ট মেয়েটির সাথে দুজন মানুষ উঠেছিলেন, একজন পুরুষ এবং অন্য একটি মহিলা। হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওম্যান? সেই ছোট্ট মেয়েটিকে কন্ডাক্টর কি আদেশ দিয়েছিলেন? দ্য কন্ডাক্টর অর্ডার দ্য ইয়াঙ্গার ওম্যান টু টেক দ্য ডগ আউট অফ দ্য বাস। বাস থেকে কুকুরটিকে বার করতে বলেছিলেন। 3 নম্বর, হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রাম্প্যান্ট? কেন সেই কন্ডাক্টর জয়ী হয়ে দাঁড়িয়ে রইলেন? জয়ী হয়ে কেন? দ্য কন্ডাক্টর স্টুড ট্রাম্প্যান্ট বিকজ হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। অর্থাৎ তার দিকে তার আইন ছিল, আইন ছিল বলেই কিন্তু সে জয়ী হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে পেরেছিল। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্যাট হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম? অর্থাৎ সেই জিনিস কি যেটা জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের হানি ছাড়া ভাঙা যায় না? উত্তর হচ্ছে দ্য রুলস অফ দ্য রোড, দ্যাট ইজ দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। অর্থাৎ সেই রাস্তা সংক্রান্ত যে রুলস, যেগুলো কিনা হার্ড অ্যান্ড ফাস্ট রুল বলা হয়, সেইগুলো ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ। সেইগুলোই কিন্তু জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের হানি ছাড়া ভাঙা যায় না। ক্যান নটটা একসাথে লিখবে, ক্যান নট স্পেস হবে না। এরপর এক্সারসাইজ 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। এবার 25 ওয়ার্ডসের প্রশ্ন। ওয়েন ডিড দ্য অথার ফিল দ্যাট ট্রাবল ওয়াজ কামিং আপ? কখন অথার, দেখো এখানে অথার বলেছিলাম আমি অনেক সময় অথার এবং ন্যারেটরকে একই করে দেওয়া হয়। যাই হোক, তোমাদের বইয়ে প্রশ্ন দিয়েছে অথার, সুতরাং ফর দ্য টাইম বিং আমরা এটাকে অথারই ধরে নিচ্ছি। ওয়েন ডিড দ্য অথার ফিল দ্যাট ট্রাবল ওয়াজ কামিং আপ? কখন অথার মনে করলেন যে সমস্যা আসতে চলেছে? দ্য অথার ফেল্ট দ্যাট দ্য ট্রাবল ওয়াজ কামিং আপ, আপ কথাটা অ্যাড করবে, আপ। ওয়েন দ্য কন্ডাক্টারস আইজ রেস্টেড অন দ্য বিডি আইড পিকিনিস ডগ। যখন সেই ছোট্ট চোখওয়ালা পিকিনিস ডগের দিকে চোখ পড়ল কন্ডাক্টর, তখন ন্যারেটর বুঝলেন যে সমস্যা আসতে চলেছে। পরের প্রশ্ন, মেনশন 2 ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স ওয়েন দ্য বাস স্টপড। যখন বাস থেমে গেছিল প্যাসেঞ্জাররা কী কী ডিমান্ড করেছিল? ওয়েন দ্য বাস স্টপড দ্য প্যাসেঞ্জার্স মেড 2 ডিমান্ডস, 2টি ডিমান্ড করেছিল। সাম ওয়ান্টেড দেয়ার ফেয়ার্স ব্যাক, কেউ তাদের ভাড়া ফেরত চেয়েছিল। অ্যান্ড সাম সাজেস্টেড কলিং দ্য পুলিশ, কেউ কেউ পরামর্শ দিয়েছিল পুলিশ ডাকার। 3 প্রশ্ন, হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভড? কীভাবে রুলস অফ গাইডেন্স, নির্দেশনার আইনকে কীভাবে পালন করা উচিত? দ্য রুলস অফ গাইডেন্স আর মিন টু বি অবজার্ভ ইন দ্য ট্রু স্পিরিট। অর্থাৎ প্রকৃত উদ্দেশ্য বা ভালো উদ্দেশ্যের সাথে সেগুলি ব্যবহার করা উচিত। নট ইন লেটার্স, অর্থাৎ আক্ষরিকভাবে কখনোই পালন করতে গেলে কোনো কোনো সময় মানুষের বিপদ হতে পারে। নট ইন লেটার্স বাই হার্মিং দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ প্যাসেঞ্জারদের কমফোর্টকে ক্ষতি করে, আরামকে ক্ষতিগ্রস্ত করে, হ্যাঁ, অক্ষর অক্ষরে আইন পালন করতে গিয়ে সেই সমস্ত আইন প্রয়োগই, সুতরাং কী হয়, মানে আইন প্রয়োগটাই নষ্ট হয়ে যায়, প্রয়োগটা ঠিকভাবে হয় না। এই হলো এক্সারসাইজ 3। এবার গ্রামার শুরু হচ্ছে। এক্সারসাইজ 4, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। অর্থাৎ সেই সমস্ত ভার্ব ফর্মগুলোকে আন্ডারলাইন করো যেখানে বোঝানো হচ্ছে সাবজেক্ট নিজেই কাজ করছে। অ্যান্ড সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট। এইবার সেই ভার্ব ফর্মগুলোকে গোল করো যেগুলোতে সাবজেক্ট কাজ না করে সাবজেক্টের প্রতি কাজগুলো করানো হয়েছে। যেমন সি হ্যাজ সাং এ সং, সে একটি গান গেয়েছে। তাহলে এই যে হ্যাজ সাং, দেখো সে নিজেই কাজ করেছে, এটা অ্যাক্টিভ ভয়েস, কিন্তু ওই জন্য এটাকে আন্ডারলাইন করো। সোজা কথা এখানে অ্যাক্টিভ প্যাসিভ শেখানো হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কাজ করে সেটা অ্যাক্টিভ, আর যখন সাবজেক্টকে দিয়ে কাজ করানো হয়, সাবজেক্টের প্রতি কাজ করা হয়, তখন সেটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। ওকে, তাহলে সি হ্যাজ সাং, তাহলে হ্যাজ সাং অ্যাক্টিভ। আর সোজা কথায় ভয়েস তোমরা তখনই বুঝবে, একমাত্র ফরম্যাট হচ্ছে এই বাইটাই দেখে কেউ ভয়েস চেনে নাকি অ্যাক্টিভ না প্যাসিভ। সবসময় দেখবে বি ভার্বের পর V3 আছে কিনা খেয়াল করবে। যেমন দেখো এখানে এ সং হ্যাজ বিন সাং, দেখো হ্যাজ বিন, বি ভার্বের একটা ফর্ম হচ্ছে বিন। হ্যাঁ, বি ভার্বের ফর্মগুলো কি কি? বি,
বি নিজে একটা, অ্যামিজার, ওয়াজওয়ার, বিন, এগুলো সবই কিন্তু বি ভার্বের ফর্ম, যার জন্য বি ভার্বের ফর্মের পরে ভি3 আসে মানেই সেটি প্যাসিভ ভয়েস। তো এ সং হ্যাজ বিন সাং বাই হার। তাহলে এই যে হ্যাজ বিন সাং, তাহলে এটাকে এখানে গোল করতে বলেছে, আমরা গোল করে দিলাম। এবার বলেছে কি হি উইল ড্র এ পিকচার, তাহলে হি উইল ড্র, সে নিজেই দেখো একটা ছবি আঁকবে। আর দেখো উইলের পর ড্র রয়েছে, কোনো বি ভার্ব মাঝে নেই, সুতরাং এটা হবে অ্যাক্টিভ, আন্ডারলাইন করলাম। আর এটা বলছে এ পিকচার উইল বি ড্রন বাই হিম, দেখো উইল বি ড্রন, বি ভার্বের পর ভি3, তাহলে এটা হয়ে গেল প্যাসিভ, এটাকে এরা গোল করতে বলেছে। দ্য ভার্ব ফর্মস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন, যে ভার্ব ফর্মগুলোকে তুমি আন্ডারলাইন করেছো আর ইন অ্যাক্টিভ ভয়েস, সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এগুলো হচ্ছে সব কর্তৃবাচ্য, ঠিক আছে। দ্য ভার্ব ফর্মস ইউ হ্যাভ সার্কেলড আর ইন প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভাববাচ্য, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এখানে ভয়েস শেখানো হয়েছে। এরপরে হচ্ছে তোমাদের এক্সারসাইজ 5, ওকে। কি বলছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস, এবার ভয়েস চেঞ্জ করতে বলেছে। নীলা হ্যাজ বট এ বুক, তাহলে এ বুক বা দেখে গেল এ বুক, আর নীলা হচ্ছে বাই নীলা, আর হ্যাজ হচ্ছে হ্যাজ বিন, আর বট বট, তাই না? তাহলে এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। একই প্রসেস এই ক্ষেত্রেও, দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম, দে থেকে বাই দেম, দ্য ক্রিকেট ম্যাচ এলো বাঁ দিকে, আর দেখো উইল হ্যাভ সিনটা হয়ে গেছে উইল হ্যাভ বিন সিন। ভোলা হ্যাড সিন এ টাইগার, তাহলে ভোলা বাই ভোলা, এ টাইগার বাঁ দিকে, হ্যাড সিন হ্যাড বিন সিন, মাঝে একটা বিন ঢুকে যায়, এখানে একটা বিন ঢুকে গেছে, এখানে একটা বিন ঢুকে গেছে, কারণ এগুলো সব কী হয়েছে, এটা হচ্ছে পারফেক্ট টেন্স, এটা দেখো কি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট। দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স, দেখো দ্য নার্স, এটা বাই দ্য নার্স, দ্য পেশেন্ট, এখানে দ্য পেশেন্ট বাঁ দিকে, আর উইল অ্যাটেন্ডটা কী হবে, উইল বি অ্যাটেন্ডেড, অর্থাৎ বি ভার্ব ভি3, প্রত্যেকটা দেখো বি ভার্ব ভি3, বি ভার্ব ভি3, বি ভার্ব ভি3, তাই না? এগুলো সব হচ্ছে ভয়েস চেঞ্জ। এক্সারসাইজ 6 কী হবে, এখানে বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে দেখো কিছু ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান, এটার বিশেষ পদ্ধতিতে হয়। দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, দেখো অলরেডি প্যাসিভে রয়েছে, বি ভার্ব, ওয়াজ হচ্ছে বি ভার্ব, তারপর রিটেন ভি3, তাহলে এটা আছে কিসে, প্যাসিভে, অ্যাক্টিভে ফিরে আসতে হবে। সি রোড দ্য পোয়েম, তাই না? ওপেন দ্য ডোর, এটার মতোই, ডু দ্য সাম এর একই রকম, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড, এটাকে কী ফর্মুলে করা হয়, এল ও বি পিপি, এই ফর্মুলাটা ফলো করতে পারো। এল মানে হচ্ছে লেট, ও মানে হচ্ছে অবজেক্ট, এখানে কী কী রয়েছে, ওপেন হচ্ছে ভার্ব আর দ্য ডোর হচ্ছে অবজেক্ট, তাহলে লেট লাগালাম দিয়ে অবজেক্ট হলো। এবার বি মানে হচ্ছে বিইবি নিজে, বিইবি, আর পিপি মানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে ওপেন ছিল মেন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ওপেন্ড, বুঝে গেছে। দ্য ম্যান ইজ নোন টু মি, এটা হচ্ছে একটা বিশেষ ভয়েস চেঞ্জ, যেখানে বাই হয় না, দেখো দ্য ম্যান ইজ নোন টু মি, অলরেডি প্যাসিভে আছে, ইজ নোন টু মি, এখানে অ্যাক্টিভে ফিরে এলে আই নো দ্য ম্যান, কেন বলে দিলাম, আই নো দ্য ম্যান যদি আসে তোমাকে এটা ভয়েস চেঞ্জ করতে হয়, তাহলে কী হবে, দ্য ম্যান ইজ নোন বাই মি না হয়ে হবে দ্য ম্যান ইজ নোন টু মি। কিছু কিছু ভয়েস চেঞ্জ আছে যেগুলোতে বাই না হয়ে বাইয়ের পরিবর্তে অন্য প্রিপোজিশন হয়। আমরা যখন গ্রামারের ক্লাস করবো স্পেশালি, তখন এগুলো আরও ডিটেলে জানবো। এক্সারসাইজ 7, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দে এগ্রি টু মাই প্ল্যান। এখানে একটা বিশেষ জিনিস বলার আছে, সেটা হচ্ছে ভার্বের সঙ্গে যখনই কোনো প্রিপোজিশন লেগে থাকবে, তখন দেখো এই দেখো বাই বসানোর আগে ভার্বের সঙ্গে প্রিপোজিশনটা বসিয়ে দেওয়া হয়। কীভাবে, দে এগ্রিড টু মাই প্ল্যান, তাহলে মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম, এই টুটা যেন ভুলে যেও না, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা টুটা ভুলে যায়, দিয়ে এখানে ভয়েস চেঞ্জ করার পরেও সে 0 পায়, কিন্তু 0 পেলে হবে না, 1 পেতে হবে, 1 নাম্বার থাকবে। মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, আমার ভাই আমার প্রিয় পেনটি হারিয়েছে, তো মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার, এ তো সাধারণ নিয়মে হলো। দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার, এটাও তাই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী হচ্ছে, এ লেটার ইজ বিইং রিটেন বাই দ্য ম্যান, সব ক্ষেত্রেই দেখো বিইং রিটেন, তাই না, বি ভার্বের পর ভি3, ওয়াজ লস্ট, তাই না, বি ভার্বের পর ভি3। এবার দেখো পরেরটা, তিতলি, এই একই রকম, একেরটার মতন চারেরটাও, তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ, তাহলে হার ওয়াচ ইজ বিইং লুকড ফর বাই তিতলি, তাহলে বাই বসানোর আগে শুধু এটা করবে না কি, হার ওয়াচ ইজ বিইং
লুকড বাই তিতলি না, লুকডের পর ফর আছে, লুকিংয়ের পর ফর আছে, তাহলে ফরটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, লুক ফর বাই তিতলি, ঠিক আছে। মিস্টেক, ছোটো ছোটো মিস্টেক হয়ে যায়, সেগুলো কিন্তু করা যাবে না, এটাই আমাদের খেয়াল করতে হবে। এক্সারসাইজ এইটা কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে দেখো টেন্স থেকে প্রশ্ন করা হয়েছে, টেন্স। হ্যাঁ, সিন্স মর্নিং বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেনিং। যখনই সময়ের উল্লেখ থাকে কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর সময়ের উল্লেখ না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সময়ের উল্লেখ না থাকলে কি হতো, ইট ইজ রেনিং। কিন্তু যেহেতু সিন্স মর্নিং সকাল থেকে, ইট হ্যাজ বিন রেনিং। লাস্ট সানডে গো টু দ্য জু, তাহলে লাস্ট সানডে সরি এখানে একটা আই হবে, আই ওয়েন্ট টু দ্য জু, কোনটা চুজ করবো, ওয়েন্ট। নেক্সট বলছে আই ড্যাশ ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, আগামী বছর আমি ক্লাস 10-এ হব, তাহলে আই উইল বি, তাই না, প্রেজেন্ট সরি ফিউচার ইনডিফিনাইট। রিনা ড্যাশ হোম জাস্ট নাও, তাই না, সবে মাত্র রিনা বাড়ি ফিরেছে, তো রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও, বাড়ি পৌঁছেছে। হ্যাজ রিচড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ হয়েছে তার ফল বর্তমান আছে। নেক্সট হচ্ছে দেখো কম্পোজিশন অর্থাৎ রাইটিং সেকশন। রাইটিং সেকশনে তোমাদের প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথেস, অর্থাৎ কীভাবে নোংরা পোশাক পরিষ্কার করতে হয়, এটা তোমাদের একটা স্যাম্পল বইয়ে দেওয়া হয়েছে, তার হিন্টস দেওয়া হয়েছে, এটাকে ফ্লো চার্ট রাইটিং বলা হয়। নানা রকম আসতে পারে, এখানে তোমাদের একটা স্যাম্পল দিয়েছে ডার্টি ক্লথস কীভাবে ওয়াশ করা হয়, তা হিন্টসগুলোকে কীভাবে কাজে লাগাতে হয় সেইগুলো এখানে শেখানো হয়েছে। তো তার যে বেসিক রুলস তোমাদের বইয়ে রয়েছে, আমি সেগুলো বোল্ড করেছি। মেন যেটা এখানে বোঝার সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স প্যাসিভ ভয়েসে লিখতে হয় কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্স। আর ওই জন্যই কিন্তু ভয়েস চেঞ্জটা শিখিয়ে নেওয়া হলো। ভয়েস চেঞ্জ শিখে আমাদের রাইটিংয়ের কোন সেকশনে কাজে লাগে, এই দেখো, অন্যান্য সেকশনে কাজে লাগে কিন্তু প্রসেস রাইটিংয়ে সব থেকে বেশি কাজে লাগে। বলছে ডার্টি ক্লথেস নিড টু বি ওয়াশড, নোংরা পোশাককে পরিষ্কার করতে হয়। অ্যান্ড মেড রেডি, এটাও কিন্তু টু বি মেড রেডি, মেডটা দূরে রয়েছে, এটাও কিন্তু প্যাসিভে রয়েছে। রেডি ফর ওয়্যার, পুনরায় পড়বার জন্য প্রস্তুত করতে হয়। অ্যাট ফার্স্ট, প্রথমে ওয়াটার ইজ টেকেন, কখনোই বলছি না যে অ্যাট ফার্স্ট উই টেক ওয়াটার ইন এ বাকেট, উই টেক ওয়াটার, এই বাই আসটা কিন্তু উজ্জ্ব থাকে প্রত্যেকবার। প্রসেস রাইটিংয়ে বাই আসটা উজ্জ্ব, বাই আসটা সবসময় উজ্জ্ব। তাহলে কি আমরা লিখতে পারতাম অ্যাট ফার্স্ট উই টেক ওয়াটার ইন এ বাকেট, আমরা প্রথমেই বালতিতে জল নিয়ে লিখতে পারতাম, কিন্তু তা লেখার নিয়ম নেই। নিয়ম হচ্ছে প্রসেস রাইটিংয়ে অ্যাট ফার্স্ট ওয়াটার ইজ টেকেন ইন এ বাকেট, জল বালতিতে নেওয়া হয়। নেক্সট ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড, মেশানো হয়। দেন দ্য ডার্টি ক্লথেস আর ডিপড, ভেজানো হয় সেই ডিটারজেন্টের মধ্যে, আর ডিপড, তাহলে দেখো প্যাসিভ, বাকি তোমরা পড়বে। আফটার দ্যাট দ্য ক্লথেস আর স্ক্রাবড, তাই না, তার মানে কি, স্ক্রাব মানে ঘষা মাজা করা হয়। থরলি মানে একদম এলোপাথারি, একটার পর একটা, বারবার, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা, তাই না। আচ্ছা, লেটার দ্য ক্লথেস আর ওয়াশড, প্রত্যেকটা দেখো প্যাসিভ ভয়েস। আমি প্যাসিভ ভয়েসগুলোকে বোঝানোর জন্য লাল কালিতে আন্ডারলাইন করেছি, তোমরা বইও দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু লাল কালিতে দেখতে পাচ্ছ। দেখো আর ফোল্ডেড অ্যান্ড প্রেসড, তার মানে কি আর ফোল্ডেড অ্যান্ড আর প্রেসড, সব প্যাসিভ ভয়েস, বি ভার্বের পর ভি3, ঠিক আছে। পুরোটা তোমরা পড়বে, আমি এটা তোমাদের এখন বলছি না, যখন আমরা রাইটিং সেকশন পড়বো তখন আবার নতুন করে দেখে নেবে। এখানে নিয়মগুলো দেখে নাও কীভাবে প্রসেস রাইটিং লিখতে হয়, বিশেষ করে ফ্লো চার্ট। সেটা হচ্ছে একটা সুইটেবল টাইটেল দিতে হয়, দেখো টাইটেল দিয়েছি প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথেস, মানে বইয়ে দিয়েছে তোমাদের স্যাম্পল। অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, প্যাসিভ ভয়েস ইজ ইউজড, ওকে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কিন্তু ব্যবহার করা হয়। ডার্টি ক্লথেস নিড টু বি ওয়াশড অ্যান্ড মেড রেডি ফর ওয়্যার, এটাকে ইন্ট্রোডাক্টরি লাইন বলা হয়, অর্থাৎ যা নিয়ে প্রসেস লিখছি সেই নিয়ে দু এক কথা বলা। তারপর আমরা শুরু করব, প্রথমে বালতিতে জল নিই, তারপর সেখানে ডিটারজেন্ট পাউডার মিক্স করা হয়, এগুলো বলবো, বাট তার আগে দু এক লাইন এইগুলো বলে নিতে হয়। তো সেই একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হয়, আর প্যাসিভ ভয়েস ইউজ করতে হয়, প্যাসিভ ভয়েস, তাই না। বি ওয়াশড এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, বি ওয়াশড, ইজ মিক্সড, ইজ টেকেন, আর ডিপড, আর স্ক্রাবড, এইভাবে বলছে। ইউজ অফ লিঙ্কার্স, এই যে কিছু কিছু লিঙ্কার ব্যবহার করতে হয়। কী কী লিঙ্কার, ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, লেটার, নাও, আর সবার শেষে কিন্তু ফাইনালি, সবার আগে ফার্স্ট, সবার শেষে ফাইনালি। মাঝখানে এই যে দেন, নেক্সট, আফটার দ্যাট, লেটার, নাও, এগুলো তুমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা হলো। এবার বলছে দ্য স্টেজেস অফ ফ্লো চার্ট আর কেয়ারফুলি ফলো, এই স্টেজগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সুন্দর করে ফলো করতে হবে, যেটার পর যেটা, সেটার পর সেটা করতে হবে। আমি কোনো একটাকে আগে নিয়ে চলে এলাম, এটা কিন্তু নিয়ম নেই, পরপর। তারপর বলছে কনক্লুডিং সেন্টেন্স, তারপর এই যে ফাইনালি দ্য ক্লথেস আর রেডি টু বি ইউজড এগেন, তাই না।
এরকম একটা কনক্লুডিং সেন্টেন্স দিতে হয়। হয়ে গেল। প্রসেস রাইটিং রিকোয়ার্স দ্য ফিচার্স গিভেন অ্যাবাভ। তাহলে এই যে উপরের যে নিয়মগুলো দেওয়া হলো প্রসেস রাইটিং লেখার সময় সেইগুলোকে পালন করতে হয়। দেখো এরপরে হচ্ছে এক্সারসাইজ 9। এইখানে বলেছে প্রসেস অফ মেকিং অরেঞ্জ জুস। এইটা কিন্তু দেখো আমি তোমাদের জন্য লিখে দিয়েছি সুন্দর করে, তোমরা এটা চেষ্টা করবে কিভাবে। দেখো লিখেছি, খেয়াল করো। এখানে বলেছে অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে অরেঞ্জ কেনা হয়। অরেঞ্জেস বট ফ্রম দ্য, আর বট কিন্তু বললো না, তোমাকে কনফিউজ করবে এক্সামে। হ্যাঁ, সর্টেড, ঠিক আছে, প্যাসিভ ভয়েস কোথাও দিচ্ছে না, কিন্তু তোমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। রটেন ওয়ান্স রিমুভড, রটেন ওয়ান্স আর রিমুভড হতো, তাই না? দেখো নেই। ক্লিনড মানে কি হয় না, দ্য অরেঞ্জেস আর ক্লিনড। পিল্ড অর্থাৎ অরেঞ্জেস আর পিল্ড। পুট ইন জুসার মানে দ্য অরেঞ্জেস আর পুট, দ্য পিল্ড অরেঞ্জেস আর পুট ইন জুসার। জুস এক্সট্র্যাক্টেড মিন জুস ইজ এক্সট্র্যাক্টেড। তাহলে প্রত্যেক জায়গায় দেখো বি ভার্বগুলোকে মিস করে দিয়েছে, যাতে তুমি তোমার বুদ্ধি খাটিয়ে এগুলোকে করে নাও। তা মানেগুলো বলে নিই। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, চিনি, তারপর মিষ্টি বা চিনি এবং প্রিজারভেটিভ অর্থাৎ তোমার কিছু সংরক্ষক যেগুলো মেশালে অনেক দিন খাবারটা ভালো থাকে, মেশাতে হয়। পোর্ড ইন বোটলস, তারপরে বোতলে ঢালা হয়। সিল্ড, বোতলগুলোকে সিল করা হয়। তারপরে রেডি টু বি সোল্ড, সেগুলোকে বিক্রি করা হয়। দেখো আমরা কি জানি, প্রথমেই একটা সুন্দর টাইটেল দিতে হয়। দেখো লাল কালিতে আমি করেছি, তোমরা পরীক্ষার হলে কালি চেঞ্জ করবে না, কিন্তু একটু বোল্ড করে লিখে দিও, ক্যাপিটালে লিখতে পারো। প্রসেস অফ মেকিং অরেঞ্জ জুস, কীভাবে অরেঞ্জ জুস বানানো হয় তার পদ্ধতি। দেখো বলেছিল ইন্ট্রোডাক্টরি লাইন দিতে হয়, অর্থাৎ অরেঞ্জ জুস যে বানাবো, সম্পর্কে প্রসেস লিখবো, তার আগে দু এক কথা। অরেঞ্জ জুস ইজ এ হেলদি অ্যান্ড রিফ্রেশিং ড্রিঙ্ক এনজয়েড বাই পিপল অফ অল এজেস। অরেঞ্জ জুস হচ্ছে একটি স্বাস্থ্যকর এবং রিফ্রেশিং ড্রিঙ্ক, খেলেই আমাদের মন প্রাণ ফ্রেশ হয়ে যায়। এনজয়েড, যেগুলো উপভোগ করি, যে ড্রিঙ্কটা আমরা উপভোগ করি, পিপল অফ অল এজেস, সমস্ত বয়সের মানুষেরা। ইট ইজ রিচ ইন ভিটামিনস, প্রচুর পরিমাণে এখানে ভিটামিন থাকে। অ্যান্ড ইজি টু প্রিপেয়ার বাই ফলোয়িং এ ফিউ সিম্পল স্টেপস। নিচের সাধারণ কয়েকটি পদ্ধতি মেনেই, স্টেপকে ফলো করি, আমরা খুব ইজিলি এই অরেঞ্জ জুস বানাতে পারি। ব্যাস, ইন্ট্রোডাক্টরি লাইন হয়ে গেল। এবার দেখো, টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, ফ্রেশ অরেঞ্জেস আর ফার্স্ট ব্রট ফ্রম দ্য মার্কেট। তাহলে প্রথমেই আর বট, তাই না? অরেঞ্জ, ফ্রেশ অরেঞ্জেস, সতেজ অরেঞ্জ মার্কেট থেকে কিনে আনা হয়। দে আর কেয়ারফুলি সর্টেড, সর্টেড মানে বাছাই করা হয়। কেয়ারফুলি, এ দেখো আর সর্টেড, তাই না? অ্যান্ড দেন অ্যান্ড দ্য রটেন ওয়ান্স আর রিমুভড, আর রিমুভড বুঝতে পারছো, পচাগুলোকে সরিয়ে ফেলা হয়। দ্য গুড ওয়ান্স আর দেন ওয়াশড থরলি, তারপর সেগুলোকে থরলি মানে একদম প্রচুর জল দিয়ে ধোয়া হয়। টু রিমুভ ডার্ট, যদি কোনো ডার্ট থেকে থাকে। আফটার দ্যাট, দেখো এগুলো লিঙ্কার ইউজ হচ্ছে, তাই না? আফটার দ্যাট দে আর পিল্ড প্রপারলি, সেগুলোকে পিল্ড করা হয়। পিল্ড মানে হচ্ছে চোকা ছাড়ানো হয়। দ্য পিল্ড অরেঞ্জেস আর পুট ইনটু এ জুসার, চোকা ছাড়ানো অরেঞ্জগুলি এবার একটা জুসারে ফেলা হয় বা ভরা হয়। অ্যান্ড দ্য জুস ইজ এক্সট্র্যাক্টেড, এবং জুস নিষ্কাশন করা হয়, তাই না? রসটা বের করা হয়। তাহলে দেখো ইজ এক্সট্র্যাক্টেড, বারবার আমি কিন্তু বলছি বিভার তারপর V3, তবেই প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসেই লিখতে হয় প্রসেস। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড টু ইমপ্রুভ দ্য টেস্ট অ্যান্ড প্রিজার্ভ ইট। এটাকে টেস্ট বাড়ানোর জন্য মিষ্টি দেওয়া হয়, কারণ অরেঞ্জ তো সবসময় মিষ্টি পাওয়া যায় না বাজারে, একটু চিনি দিয়ে দেওয়া হয়। আর কি করা হয়, প্রিজার্ভ করবার জন্য, যাতে অনেক দিন রাখা যায় বোতলের মধ্যে ভরে, কারণ মার্কেটে বিক্রি করতে হবে, তো সঙ্গে সঙ্গে তো বিক্রি হবে না, তাই না? যাই হোক, তো এই যে বলেছে বিক্রি করতে হবে, তো ফাইনালি দ্য জুস ইজ পোর্ড ইনটু বোটলস, বোতলে ঢালা হয়। সিল্ড টাইটলি অ্যান্ড মেড রেডি ফর সেল, তারপর বিক্রির জন্য প্রস্তুত করা হয়। হয়ে গেল না সুন্দর? এক্সারসাইজ 10, আমাদের লাস্ট এক্সারসাইজ আজকে। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ দ্য স্ট্রিট ডগস। দেখো এখানে একটা জাস্ট প্যারাগ্রাফ লেখানো শিখিয়েছে বা লিখতে দিয়েছে। ইউজ দ্য ফলোইং হিন্টস, এই হিন্টসগুলোকে ব্যবহার করতে হবে। ক্রুয়েল অ্যাকশনস টুয়ার্ডস স্ট্রিট ডগস, স্ট্রিট ডগদের বিরুদ্ধে প্রচুর আমরা ক্রুয়েল অ্যাকশন নিয়ে নিই। হ্যাঁ, নেসেসিটি অফ লুকিং আফটার দেম, তাদেরকে দেখাশোনা করার প্রয়োজনীয়তা কী আছে সেই নিয়ে বলতে হবে। ওয়েজ অফ টেকিং কেয়ার অফ ডগস, কীভাবে আমরা কুকুরের যত্ন নিতে পারি তার পন্থাগুলো সম্পর্কে, ওয়েজ মানে পন্থা, উপায়গুলি কী কী হতে পারে তাই নিয়ে বলতে হবে। আর কনক্লুশন দিতে হবে। তো সেখানেও আমরা একটা ইন্ট্রোডাক্টরি লাইন দেব। স্ট্রিট ডগস আর এ পার্ট অফ আওয়ার সোসাইটি,
রাস্তার কুকুর যেগুলো স্ট্রে ডগস বলা হয়, যাদের কোনো নির্দিষ্ট আশ্রয় থাকে না, স্ট্রিট ডগস বা স্ট্রে ডগস বলে। স্ট্রে, STRAY, স্ট্রে ডগস। তো সেই স্ট্রিট ডগস বা স্ট্রে ডগস কী বললাম, আর এ পার্ট অফ আওয়ার সোসাইটি অ্যান্ড শেয়ার দ্য সেম এনভায়রনমেন্ট উইথ আস। আমরা যে পরিবেশে থাকি ওরাও সেই পরিবেশেই থাকে, তারাও আমাদের সমাজের অংশ। দে ডিজার্ভ লাভ, তারা ভালোবাসা তারা ডিজার্ভ করে, অর্থাৎ তাদের পাওনা। কেয়ার, যত্ন, অ্যান্ড প্রোটেকশন জাস্ট লাইক পেট অ্যানিমালস, যেমন করে আমরা পেট অ্যানিমালকে রাখি, পোষা প্রাণীগুলোকে, স্ট্রিট ডগগুলোকেও সেইভাবে যত্ন নেওয়া দরকার। ক্রুয়েল অ্যাকশনস টুয়ার্ডস স্ট্রিট ডগস আর স্যাডলি কমন ইন মেনি প্লেসেস। তো ক্রুয়েল অ্যাকশন, খুব নিষ্ঠুর আমরা কাজকর্ম করে বসি রাস্তার কুকুরদের প্রতি, এবং এটা দুঃখজনকভাবেই খুবই কমন ইন মেনি প্লেসেস, নানা জায়গায় এটা দেখা যায়। দে আর অফেন বিটেন, তাদেরকে প্রায়ই দেখা যায় কি তাদেরকে কেউ মারে। স্টার্ভড, তারা খেতে পায় না, অভুক্ত থাকে। অ্যান্ড ড্রাইভেন অ্যাওয়ে, কেউ হয়তো তাড়িয়ে দেয়। হাউএভার, যাই হোক, ইট ইজ আওয়ার ডিউটি টু লুক আফটার দেম, এটা আমাদের কর্তব্য তাদের দেখাশোনা করা। লুক আফটার মানে দেখাশোনা করা, ফ্রেজাল ভার্ব। লুক আফটার দেম বিকজ দে আর হেল্পলেস, তারা হয় অসহায়। অ্যান্ড লয়াল অ্যানিমালস, তারা কিন্তু খুবই প্রভুভক্ত, খুব লয়াল, তারা বিশ্বস্ত। কারণ আমরা জানি, ইতিহাস সাক্ষী আছে যে প্রথম যে পশু মানুষকে বিশ্বাস করেছে বা প্রভুভক্ত হয়েছে সে হচ্ছে কুকুর। আই প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস বাই গিভিং দেম ফুড। এবার আমি নিজের ব্যক্তিগত কথাও বলতে পারি প্যারাগ্রাফের মধ্যে, যা আমি প্ল্যান করি বা আমাদের প্ল্যান করা উচিত এই স্ট্রিট ডগগুলোকে যত্ন নেওয়ার। বাই গিভিং দেম ফুড, তাদেরকে খাবার দিয়ে, অ্যান্ড ক্লিন ওয়াটার, পরিষ্কার জল দিয়ে রেগুলারলি, তাদেরকে পরিষ্কার জল দেওয়া, পান করবার জন্য প্রতিনিয়ত, একবার দুবার নয়, প্রতিনিয়ত এগুলো আমি করি। আই উইল ট্রাই টু অ্যারেঞ্জ শেল্টার ফর দেম, আমি চেষ্টা করব কী করব, যে তাদের জন্য শেল্টার অ্যারেঞ্জ করার, ফর দেম ডিউরিং এক্সট্রিম ওয়েদার, যখন খুব আবহাওয়া খারাপ থাকবে তখন। আই উইল অলসো কন্ট্যাক্ট লোকাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপস, হ্যাঁ, কী করব, যে লোকাল যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপগুলো রয়েছে সেইগুলোর সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব। ওয়েলফেয়ার গ্রুপস মানে কি, অনেক ওয়েলফেয়ার গ্রুপ থাকে, কল্যাণকারী কিছু গ্রুপ থাকে যারা নানা রকম পশু পাখিদের সাহায্য করে, তাদের দেখাশোনা করে। তো যদি আমি নিজে না পারি তাদেরকে আমি কন্ট্যাক্ট করে নেব, এটাই লিখলাম। ফর ভ্যাকসিনেশন অ্যান্ড মেডিকেল কেয়ার, অর্থাৎ যদি কারোর ভ্যাকসিনেশন প্রয়োজন হয়, মেডিকেল কেয়ার প্রয়োজন হয়, আমার কাছে টাকা পয়সা না থাকে, অথচ আমার ইচ্ছা আছে, ইচ্ছাটাই আসল, তো ইচ্ছা থাকলে আমি তাদের সঙ্গে যোগাযোগ করে নেব। ইন দিস ওয়ে উই ক্যান মেক দ্য ওয়ার্ল্ড কাইন্ডার অ্যান্ড সেফার ফর স্ট্রিট ডগস। এইভাবে আমরা স্ট্রিট ডগসদের জন্য আমাদের এই জগৎটাকে আরও মহানুভব করে তুলতে পারি এবং তাদের জন্য আরও সুরক্ষিত করে তুলতে পারি। এভাবেই শেষ হলো আমাদের আজকে সেকেন্ড চ্যাপ্টার। আর এই কিউআর কোড আমাদের টেলিগ্রাম চ্যানেল, স্ক্যান অ্যান্ড ভিজিট আওয়ার টেলিগ্রাম চ্যানেল ফর অরিজিনাল PDF নোটস। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। Master your English here today. Clear your doubts and find your way. Simple lessons, strong and bright. To the point, English helps to rise. আজ থেকেই শুরু হোক ইংরেজির জয়, ভয় আর সন্দেহ সব দূরে যেন রয়। সহজ শেখা, স্পষ্ট কথা, দৃঢ় ভিত্তি গড়ি। To the point, ইংলিশে সফলতার পথ চলি। Please subscribe.